সরকারি হরঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। স্বপ্নের সেতু পদ্মা সেতু বাস্তবায়ন হতে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশের একটি ধাপ। সেই ধাপের মধ্যে একটি হচ্ছে শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন বর্তমানে এসেছে, সেটি হচ্ছে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া, তাই না? আমাদের এই করোনার সময় কলেজ বন্ধ থাকলেও কিন্তু শ্রেণী কার্যক্রম কিন্তু থেমে নেই। প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে, অথবা রেকর্ডিং ক্লাসগুলো আমাদের ফেসবুক পেজ, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করা হচ্ছে। অর্থাৎ তোমাদের সাথে কিন্তু আমাদের কানেক্টিভিটি রয়েছে, সবসময় আমরা তোমাদের সাথে সংযুক্ত রয়েছি এবং তোমরাও আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত রয়েছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করবে, বিনা প্রয়োজনে বাসা থেকে বের হবে না। আর যেহেতু করোনার আরেকটি সম্ভাবনা রয়েছে শীতের মধ্যে, তো সবাই স্বাস্থ্যবিধিটা মেনে চলবে। পাঠ পরিচিতি, আজকের পাঠ মূলত অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ব্যবস্থাপনা বিভাগের বিনিয়োগ ব্যবস্থাপনা ও আর্থিক ব্যবস্থাপনার যে কোর্স রয়েছে, সেই কোর্সের একটি কমন যে অধ্যায়, সেই অধ্যায় হচ্ছে মধ্যমেয়াদী অর্থসংস্থান। মধ্যমেয়াদী অর্থসংস্থানের যে অংশটুকু অর্থাৎ লিজ ফিনান্সিং নিয়ে আমরা আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতায় আরেকটি ক্লাস আজ নিতে যাচ্ছি এবং এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, লেকচারার ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। পূর্বে যে ক্লাসটি আমরা আলোচনা করেছিলাম, সেই প্রবলেমটি যদি সবার একটু খেয়াল থাকে, সেই প্রবলেম থেকে আজকের যে প্রবলেমটি তার একটু ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সটা কি? সেটা হচ্ছে আগের প্রবলেমগুলোতে আমাদের মেইনটেনেন্স কস্ট ছিল না, আর আজকের প্রবলেমের মধ্যে মেইনটেনেন্স কস্ট রয়েছে। তো প্রবলেমটি একটু দেখি। Ahmina is thinking of acquiring a car. For that purpose, she is to decide whether the car is to be purchased through 12% borrowing or to be acquired on lease rent basis. তাহমিনা চাচ্ছে একটি গাড়ি একুয়ার করতে, একটি গাড়ি নিতে যাচ্ছে বা গাড়ি কিনতে যাচ্ছে। ফর দ্যাট পারপাস, সেই লক্ষ্যে, শি ইজ টু ডিসাইড, সে চিন্তা করছে, whether the car is to be purchased through 12% borrowing, সে 12% ঋণ করে এই কারটি কিনতে পারে, অথবা acquire on lease rent basis, অথবা এটা সে লিজে নিয়ে আসতে পারে। তাহলে তাহমিনা কি করবে? একটি গাড়ি কিনবে। তার জন্য দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে 12% ঋণ করে সে গাড়িটি কিনতে পারে, অন্যথায় সে কি করতে পারে? লিজ নিয়ে এই গাড়িটি ক্রয় করতে পারে। দ্য প্রাইস ইজ টাকা 6 লাখ, এই গাড়িটির মূল্য হচ্ছে 6 লাখ টাকা। ইটস অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট ইজ টাকা 25,000 পার ইয়ার, প্রতি বছর এর রক্ষণাবেক্ষণ খরচ হচ্ছে 25,000 টাকা। and expected life is 5 years, এবং প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। It is assumed that step line method of depreciation, এটার সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরতে হবে, is allowed under income tax act, income tax আইন অনুযায়ী, and tax rate is 35%, ট্যাক্সের যে হারটা সে হারের হচ্ছে 35%। The salvage value of car is 1 লাখ টাকা, অর্থাৎ 5 বছর শেষ হওয়ার পর এই গাড়ির মূল্য হবে আবার কত টাকা? 1 লক্ষ টাকা। ভগ্নাবশেষ মূল্য অথবা এটাকে বলা হয় অবশিষ্ট মূল্য, সেটার পরিমাণ কত? 1 লক্ষ টাকা। এটা হচ্ছে যদি সে ঋণ নিয়ে আসে তাহলে এই অপশনটা। এবার ইন কেস অফ লিজিং, যদি সে লিজ নিয়ে আসে, the lease rental is টাকা 2 লাখ for 5 equal annual installment, 5টি বার্ষিক সমান কিস্তিতে কি করবে? পরিশোধ করবে। কত টাকা? প্রতি বছর 2 লাখ টাকা করে। তাহলে 5 বছর দিবে কত?
10 লাখ। 10 লাখ। টু বি পেইড ইন অ্যাডভান্স, এখানে আরেকটা কথা বলা আছে, পেইড ইন অ্যাডভান্স। একটি হচ্ছে বছরের শুরুতে আর একটি হচ্ছে বছরের শেষে। স্বাভাবিকভাবেই আমাদের বছরের শেষেই এন্ড অফ দ্য ইয়ার, প্রতি বছর শেষ হওয়ার পর এই ইনস্টলমেন্ট গুলো পরিশোধ করা হয়। আবার এমন হতে পারে প্রতি বছরের শুরুতেই এই ইনস্টলমেন্টটা পরিশোধ হতে পারে। অ্যান্ড মেইনটেনেন্স এক্সপেন্স টু বি ব্রন বাই লেজর, এবং এই যে রক্ষণাবেক্ষণ খরচ প্রতি বছর 25,000 টাকা হয়, এটা বহন করবে কে? লেজর, অর্থাৎ ইজারা দাতা। একটা হচ্ছে লিজি আর একটা হচ্ছে লেজর। লেজর মানে হচ্ছে ইজারা দাতা আর লিজি মানে হচ্ছে ইজারা গ্রহীতা। হুইচ অল্টারনেটিভ ইজ টু বি সিলেক্টেড বাই তাহমিনা। তাহমিনা কি কোন অল্টারনেটিভটা গ্রহণ করবে? এখানে কয়টা অল্টারনেটিভ? দুইটা অল্টারনেটিভ। দুইটা আছে। হ্যাঁ, একটা প্রথম যে অল্টারনেটিভ সেটা হচ্ছে ব্রোয়িং অল্টারনেটিভ। ব্রোয়িং অল্টারনেটিভের কি শর্ত? 12% ঋণে সে 6 লাখ টাকা দিয়ে এটা কিনতে পারবে, এবং প্রতি বছর মেইনটেনেন্স কস্ট হচ্ছে 5,000 টাকা, সরি 25,000 টাকা। তার আয়ুকাল হচ্ছে 5 বছর, আর ডেপ্রিসিয়েশন করতে হবে স্টেট লাইন মেথড সরলরৈখিক পদ্ধতিতে। ট্যাক্স রেট হচ্ছে 35%, আর সেলভেজ ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা। আরেকটা অপশন সেটি হচ্ছে লিজিং অপশন। লিজিং অপশনের ক্ষেত্রে আমাদের যেই বলা হয়েছে প্রতি বছর অ্যানুয়াল যেই ইনস্টলমেন্টের পরিমাণ 2 লাখ টাকা, এবং এটা 5টা ইনস্টলমেন্টে পরিশোধ করা হবে, এবং প্রতি বছরের শুরুতে এই ইনস্টলমেন্ট গুলো পরিশোধ করা হবে। আর যেই মেইনটেনেন্স কস্ট সেটা হচ্ছে ইজারা দাতা বহন করবে। এবারে আমরা কোন অল্টারনেটিভটা গ্রহণ করব সেটা হচ্ছে প্রশ্নের মাধ্যমে সমাধান বের করে তারপর আমরা সিদ্ধান্তে যাব। বুঝতে পারতেছি? আগের যে প্রবলেমটা আমরা গত হ্যাঁ হ্যাঁ, লেজর মানে ইজারা লিজি আর হচ্ছে লেজর। লেজর মানে হচ্ছে ইজারা দাতা আর লিজি মানে হচ্ছে ইজারা গ্রহীতা। ঠিক আছে, আমরা সেই বিষয়টা পরে আবার আলোচনা করব। আমরা যেই কথাটা বলতে যাচ্ছিলাম, আগের যে প্রবলেম, সেই প্রবলেমে আমরা মূলত মেইনটেনেন্স কস্ট এই অংশটুকু ছিল না, রক্ষণাবেক্ষণ খরচ ছিল না। আর এই প্রশ্নে নতুন একটি জিনিস যুক্ত হলো, সেটি হচ্ছে রক্ষণাবেক্ষণ খরচ। তো রক্ষণাবেক্ষণ খরচ যুক্ত হলে সেটার কাজ একটু ভিন্ন হবে। যাই হোক, আমরা এবার কিভাবে প্রবলেমটা সমাধান করতে হয় সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এই যে এরকম একটা আমাদের ব্রোয়িং অর বাইং অল্টারনেটিভ এর ক্ষেত্রে ক্যালকুলেশন অফ পিভি নির্ণয় করতে হবে। ক্যালকুলেশন অফ পিভি নির্ণয় করার জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এরকম একটি সক তৈরি করতে হবে। সেই সকের মধ্যে দেখতে পাচ্ছি ইয়ার রয়েছে, ইনস্টলমেন্ট রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, ডেপ্রিসিয়েশন রয়েছে, মেইনটেনেন্স কস্ট। এই প্রশ্নে কিন্তু মেইনটেনেন্স কস্ট রয়েছে। তারপর টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স, তারপর হচ্ছে ট্যাক্স সেভিং, এনসিও, তারপর হচ্ছে পিভি ফ্যাক্টর, এরপর পিভি ফ্যাক্টর অফ এনসিও। তো আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইনস্টলমেন্ট বের করতে হবে। দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে ইন্টারেস্ট বের করতে হবে। তৃতীয় যে কাজ সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের পরিমাণটা নির্ণয় করতে হবে। চতুর্থ যে কাজ সেটা হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর তৈরি করতে হবে। পঞ্চম যে কাজ সেটা হচ্ছে আমাদের পিভিটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, আমাদের কিন্তু এই ক্যালকুলেশন অফ পিভি নির্ণয় করার জন্য ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, ডিসকাউন্ট ফ্যাক্টর এই সবগুলোই কিন্তু লাগবে। খেয়াল করো, এই জায়গায় ইয়ার তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 5 বছরের জন্য ছিল, সুতরাং ইয়ার 5টা বছরের হবে। ইনস্টলমেন্টের পরিমাণটা বের করতে হবে। এই যে খেয়াল করো, এখানে যদি তুমি এই সবটা যদি দেখো তাহলে দেখবে 2 নাম্বার যে কলাম সেটা হচ্ছে ইনস্টলমেন্ট। তাহলে ইনস্টলমেন্টের পরিমাণটা কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা এবার দেখি। ক্যালকুলেশন ফর অ্যানুয়াল লোন পেমেন্ট, যেটা আমাদের ইনস্টলমেন্ট বের করার জন্য সূত্র প্রয়োগ করতে হবে। পিবিএ ইকুয়াল টু a into 1 minus 1 divided by 1 plus r power of n divided by r.
বুঝতে পারছি? এখানে PBA প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু কত? 6 লাখ টাকা। কারণ ওই যে গাড়িটি ক্রয় করা হবে সেই গাড়িটির মূল্য হচ্ছে 6 লাখ টাকা। বুঝতে পারছি? জি স্যার। তাহলে PBA হচ্ছে 6 লাখ টাকা। আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এই 6 লাখ টাকা ব্যাংক থেকে ব্রোয়িং অপশনের ক্ষেত্রে ছিল লোন নিলে 12% ইন্টারেস্ট রেটে এই 6 লাখ টাকা গ্রহণ করা হবে। তাহলে আই এর মান হচ্ছে 12%। আর এন মানে হচ্ছে কি নাম্বার অফ ইয়ার্স, কয় বছরের জন্য ছিল? 5 বছরের জন্য। সুতরাং 5 বছর হবে 5। এবার আসি এ মানে হচ্ছে ইনস্টলমেন্টের পরিমাণটা কত হবে। এই এ মূলত আমরা এখানে নির্ণয় করব। তাহলে এই পিবি এর পরিবর্তে আমরা এখানে 6 লাখ লিখব। ক্লিয়ার? এ তো আমরা বেরই করব। তারপর ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এই যে আর এর মান কত? 12%, অর্থাৎ 0.12। তারপর এটাকে n এর পরিবর্তে আমরা এখানে 5 লিখব। তারপর 0.12। এবার তুমি 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.12 পাওয়ার অফ 5 যে রেজাল্টটি বের হবে সেটাকে যদি 0.12 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল হবে 3.605। বুঝতে পারছি সবাই? জি স্যার। তোমরা এই ক্লাসগুলো যখন করবে তখন সাথে ক্যালকুলেটর নিয়ে রাখবে, তাহলে এই ক্যালকুলেশন গুলো খুব সহজেই তোমরা বের করতে পারবে। সবাই কি বের করতে পারছো এটা? 3.605। ওকে, এবার খেয়াল করি এই 3.605 এটা এই বাম পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। এবার 6 লাখকে যদি 3.605 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 1,66,446 টাকা। তার মানে হচ্ছে অ্যানুইটির পরিমাণ অথবা অ্যানুয়াল যে ইনস্টলমেন্ট সেই ইনস্টলমেন্টের পরিমাণ হচ্ছে 1,66,446 টাকা। বুঝতে পারছি সবাই? তাহলে প্রথম যে স্টেপ সেই স্টেপ অনুযায়ী ইনস্টলমেন্টের পরিমাণ অথবা অ্যানুয়াল যে অ্যানুয়াল পরিমাণ কি স্যার এক্স মানে গুণ। এটা গুণ চিহ্ন। এটা গুণ চিহ্ন, এক্স না। এটা গুণ চিহ্ন। এটা স্যার গত ক্লাসে বলে দিছে। ঠিক আছে, আমরা এইভাবে দেখি। হ্যাঁ, এটা অল্টারনেটিভ ওয়ে। তুমি চাইলে এইভাবেও বের করতে পারো। পিবি ইকুয়াল টু হচ্ছে এ, এটা ইনটু গুণ। বুঝতে পারছো? এ ইনটু প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটি, আই রেট অফ ইন্টারেস্ট এন্ড নাম্বার অফ ইয়ার্স। তো এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12% আর এন হচ্ছে 5 ইয়ার্স। এই তুমি তোমাদের বইয়ের লাস্টের দিকে দেখবে একটা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির টেবিল রয়েছে। সেই টেবিলের 12% ইন্টারেস্টে যাবা এবং 5 ইয়ার্সে যাবা। 5 ইয়ার্সে গেলে দেখবে 3.605 পাবে। তো 6 লাখকে যদি 3.605 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু 1,66,446 টাকা হবে। এটা তুমি দুই ভাবেই বের করতে পারো। আমি অল্টারনেটিভটা দিয়ে দিলাম এজন্যই কারণ বইয়ে দেখবে কখনো এইভাবে বের করছে আবার কখনো এইভাবে বের করছে। এখন তোমার কাছে মনে হতে পারে যে কোনটা দিয়ে করব, তুমি যেটা দিয়ে তোমার কাছে ইজি মনে হবে তুমি সেটা দিয়ে করলেই হবে, কোনো সমস্যা নেই। এরপর আমাদের 2 নম্বর যে স্টেপ সেটা হচ্ছে লোন রিপেমেন্ট শিডিউল। লোন রিপেমেন্ট শিডিউলের ক্ষেত্রে আরেকটি সলভ করতে হবে। ইয়ার থাকবে বিবি মানে হচ্ছে বিগিনিং ব্রয়িং, অর্থাৎ শুরুতে যে ঋণটি গ্রহণ করা হবে সেটি। তারপর হচ্ছে ইনস্টলমেন্টের পরিমাণ। এরপর হচ্ছে ইন্টারেস্ট যেটা আমরা বের করি, অর্থাৎ এই টাকার 6 লাখ টাকা, 6 লাখ টাকার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট হতে হবে? 12%, 12%। হ্যাঁ 12%, কারণ প্রশ্নে আমাদের 12% উল্লেখ ছিল। এরপর হচ্ছে পিপি প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল পেমেন্ট কি করব আমরা? এই যে ইনস্টলমেন্ট যে হলো সেই ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টটা বাদ দিলে
ইনস্টলমেন্টটা মূলত ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল দুটো মিলেই হচ্ছে ইনস্টলমেন্টের পরিমাণ। এবার এই ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টটা বাদ দিলে আমাদের প্রিন্সিপালটা চলে আসবে। এবার এই প্রিন্সিপালটা আমরা এই বিগিনিং ড্রয়িং অর্থাৎ 6 লাখ থেকে যদি এই প্রিন্সিপাল পেমেন্টটা মাইনাস করি তাহলে আসবে আমাদের এন্ডিং ড্রয়িং অর্থাৎ এন্ডিং ব্যালেন্স। বছর শেষ হওয়ার পর যেই ঋণের পরিমাণটা আসবে এটা কি বুঝতে পারছি? যেমন 6 লাখ টাকা আর ইনস্টলমেন্ট কিন্তু এই যে একটু আগে আমরা যেটা বের করলাম 1,63,446 টাকা, এটা হচ্ছে ইনস্টলমেন্ট। এই যে প্রতি 5টি বছর সমান কিস্তিতে দেওয়া হয়, এই জন্য প্রতি বছরের কিস্তির পরিমাণটা আমরা এখানে লিখলাম। আর এটা হচ্ছে ইন্টারেস্ট। 2 নম্বর কলামের উপর 12% ইন্টারেস্ট ধরতে হবে। 2 নম্বর কলামে কত টাকা রয়েছে? 6 লাখ টাকা রয়েছে। 6 লাখ টাকার উপর যদি 12% ইন্টারেস্ট ধরা হয় কত টাকা হবে? 72,000 টাকা হবে, তাই না? এরপর এই ইনস্টলমেন্ট 1,63,446 টাকা থেকে 72,000 টাকা মাইনাস করলে হবে 94,446 টাকা। এবার 94,446 টাকা 6 লাখ টাকা থেকে যদি মাইনাস করা হয় তাহলে হবে 5,05,554 টাকা। দ্বিতীয় বছর এটা তোমরা বের করো, সবাই পারবে? স্যার 2 মাইনাস মানে 2 নাম্বার বক্স থেকে 5 নাম্বার বক্স মাইনাস করলে তো হবে। কোনটা এটা? 6 নাম্বার বক্সটা। হ্যাঁ হ্যাঁ, 6 নাম্বার বক্সের কথা হচ্ছে 2 নাম্বার বিগিনিং ড্রয়িং থেকে প্রিন্সিপাল পেমেন্ট 5 নাম্বার কলামের যেই মানটি বের হবে সেটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা এই 5,05,000 এটা বের হবে। দ্বিতীয় বছর এটা কিভাবে হবে কেউ একজন বলো? এন্ডিং বরোইং এর বক্সের ফার্স্ট যে অ্যামাউন্টটা এটা হচ্ছে বিগিনিং বরোইং এর সেকেন্ড বক্স হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর এটা আগের মতো প্লিজ আমি একটু বলি। এই এন্ডিং যে ব্যালেন্সটা হলো সেটার বিগিনিং হবে পরবর্তী বছরে গিয়ে, ঠিক আছে? অর্থাৎ প্রথম বছরের এন্ডিং হচ্ছে 5,05,554 টাকা, দ্বিতীয় বছরের বিগিনিং হচ্ছে 5,05,554 টাকা। আর অ্যানুয়াল ইনস্টলমেন্ট কিন্তু আগেটাই থাকবে। এরপর বলো। তারপর স্যার বিগিনিং বরোইং এর সেকেন্ড বক্সে যেটা আছে ওটা 12% করে ইন্টারেস্টে যাবে। কত হয় সেটা? স্যার 60,666.48। হ্যাঁ গুড গুড। এরপর কি করব? এরপর স্যার আমরা 5 নম্বর কলামে যাব, আর 5 নম্বর কলামে হচ্ছে ইনস্টলমেন্ট থেকে আপনার ইন্টারেস্টের যে টাকাটা বের হলো মাত্র যে 60,666 সেটা বাদ দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদ দিলে বের হবে 1,05,000 প্রিন্সিপাল পেমেন্ট বের হবে। হ্যাঁ, 1,05,780। তারপর হচ্ছে 6 নম্বর কলামে গিয়ে বিগিনিং বরোইং থেকে আমরা 5 নম্বর কলামে যেটা বের করলাম মানে প্রিন্সিপাল পেমেন্ট, মানে বিগিনিং বরোইং থেকে প্রিন্সিপাল পেমেন্টটা বাদ দিব, তারপর আমাদের ইবিটা বের হবে। ওকে, একইভাবে আমরা এই দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর যাব। পঞ্চম বছরে এসে আমরা যে কাজটি করব সেটি কি করব? কেউ একজন বলো কি করব? আমরা যদি এই বিগিনিং ড্রয়িং এর উপর 12% ধরি তাহলে কিন্তু 17,835 টাকা হবে না। এই জায়গায় আমাদের যে কাজটি করতে হবে, এই বিগিনিং ড্রয়িং এ যা থাকবে প্রিন্সিপাল পেমেন্টে ঠিক সেটাই আমরা লিখব। তারপর কি করব? এই 1,66,446 থেকে বাদ দিব 1,48,611 বিয়োগ করলে বিয়োগফল হবে 17,835। এগুলো কিন্তু আমরা পূর্বের ক্লাসে আলোচনা করছি, এগুলো কিন্তু আমাদের নীল লিখে দিব, ঠিক আছে? আমরা এবার নেক্সট স্টেপে যাই, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ এক্সপেক্টেড লাইফ, যেটা এখানে আমাদের সম্পত্তির মানে গাড়ির যে মূল্য ছিল সেটা হচ্ছে 1 লাখ, আর সেলভেজ ভ্যালু হচ্ছে গাড়ির মূল্য হচ্ছে 6 লাখ আর সেলভেজ ভ্যালু হচ্ছে 1 লাখ। 6 লাখ থেকে 1 লাখ বাদ দিলে হবে 5 লাখ, আর 5 লাখকে 5 দিয়ে ভাগ করলে প্রতি বছর ডেপ্রিসিয়েশনের পরিমাণ হবে 1 লাখ টাকা। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। ওকে, এরপর খেয়াল করো আমাদের টোটাল পেমেন্টের ক্ষেত্রে ইনস্টলমেন্ট প্লাস মেইনটেনেন্স কস্ট। আগের অঙ্কগুলোতে যে প্রবলেম 1 আমরা যখন দেখিয়েছিলাম সেই প্রবলেম 1 এর মধ্যে মেইনটেনেন্স কস্ট
ছিল না, আর এখন হচ্ছে মেইনটেনেন্স কস্ট রয়েছে। যদি মেইনটেনেন্স কস্ট থাকে সেক্ষেত্রে আমাদের ইনস্টলমেন্টের সাথে মেইনটেনেন্স কস্টটা যুক্ত হবে। তাহলে 1,66,446 টাকা প্লাস হচ্ছে 25,000, এই দুইটা যোগ করলে হবে 1,91,446 টাকা। এটা হচ্ছে টোটাল পেমেন্টের পরিমাণ। ইনস্টলমেন্টের পরিমাণ যদি মেইনটেনেন্স কস্ট না থাকে তাহলে ইনস্টলমেন্টের যা থাকবে তাই হবে টোটাল পেমেন্টের মধ্যে। আর যদি মেইনটেনেন্স কস্ট থাকে তাহলে কিন্তু ইনস্টলমেন্টের সাথে মেইনটেনেন্স কস্টটা যুক্ত থাকবে। বুঝতে পারছি? ওকে, এরপর আমাদের চতুর্থ যে স্টেপ সেটা হচ্ছে ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা কিভাবে নির্ণয় করি সেটা হচ্ছে কেডি 1 মাইনাস ট্যাক্স রেট। কেডি মানে হচ্ছে কস্ট অফ ডেব্ট অথবা রেট অফ ইন্টারেস্ট। কত পার্সেন্ট ইন্টারেস্ট? 12%। সুতরাং এখানে হবে 12%। 1 মাইনাস টি মানে কি ট্যাক্স রেট। ট্যাক্স রেট কত ছিল প্রশ্নে? 35% ছিল। 35%। 0.35। এবার 1 থেকে যদি 0.35 মাইনাস করি বিয়োগফল কত হবে? 0.65। হ্যাঁ 0.65 হবে। এবার 0.65 কে যদি 12 দিয়ে গুণ করো তাহলে গুণফল কত হবে? 7.8%। এটাকে যদি আমি রাউন্ড ফিগারে নিয়ে আসি তাহলে 8% হবে। 7.8% দিয়েও করলে হবে, কিন্তু করলে একটু ঝামেলা হয়, ক্যালকুলেশনে একটু প্রবলেম হয়, এইজন্য আমরা 8% এ নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ দেখো 7.8%। স্যার 8% দিয়ে করলে স্যার অ্যামাউন্টের কোনো পরিবর্তন হবে না? হ্যাঁ অ্যামাউন্টের পরিবর্তন হবে। 8% দা করলে হ্যাঁ হ্যাঁ পরিবর্তন তো হয়, তাহলে স্যার নাম্বারের কোনো সমস্যা হবে? নাম্বার কাটা দিবে কোনো? নো, আমি এখানে লিখছি 7.8% অর 8%। এটা কাজের সুবিধার জন্য আমরা এটা করেছি। হ্যাঁ ভগ্নাংশ এড়ানোর জন্য। স্যার আমরা যদি যে ফলটা বের হয় সেটা লেখার পর যদি রাউন্ড ফিগারটা করে দিই তাহলে তার কোনো সমস্যা হবে না? না না না, এটা তোমার সুবিধার জন্য। এখন তুমি 7.8% দিয়েও পারলে 8% দিয়েও পারলে 7.8% দিয়েও তুমি বের করতে পারবে, সমস্যা নাই। বুঝো নাই? জি স্যার। 8% করলে সুবিধা আর কি এই। আর যদি মনে করো যে না স্যার আমি 8% করব না 7.8% করব, সমস্যা নাই, করো। ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমাদের কি করতে হবে? ক্যালকুলেশন অফ পিবিটা নির্ণয় করতে হবে। পিবি নির্ণয় করার জন্য আমাদের একটি সক করতে হয়। সেই সকটা আমরা একটু দেখি। সেটি হচ্ছে ইয়ার থাকবে, ইনস্টলমেন্ট থাকবে, ইন্টারেস্ট থাকবে, ডেপ্রিসিয়েশন থাকবে, মেইনটেনেন্স কস্ট থাকবে, টোটাল ট্যাক্সেবল এক্সপেন্সেস, তারপর ট্যাক্স সেভিং, এনসিও, পিবি ফ্যাক্টর, এই যে 8% বললাম। আর তুমি যদি এখানে 8% না ধরতো তাহলে 7.8% হতো, এই আর কি। পিবি তারপর হচ্ছে এনসিও। ওকে, এবার ইয়ারের হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি প্রথম 5টি বছর। এই যেটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি কলাম গুলো নির্দেশনা দেওয়া হয়েছে, কোন কলামের কি কাজ কিভাবে করা হচ্ছে সেটা। এই আর বছর যেটা সেটা এখান থেকে শুরু হয়েছে, প্রথম বছর, দ্বিতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর। আর ইনস্টলমেন্ট এই যে দেখো এখানে কিন্তু আমাদের টোটাল পেমেন্টটা, অর্থাৎ যেটা ছিল তোমার 1,66,446 টাকা, তার সাথে কিন্তু 25,000 টাকা যুক্ত হয়ে 1,51,446 টাকা হবে। এটা কিন্তু 5টি বছরে সমান হবে। বুঝতে পারছি? এটা আমাদের 1 নম্বর কাজ যেটা করা হয়েছিল সেটা। এই 2 নম্বর যে কলাম সবসময় সমানই হয়। হ্যাঁ হ্যাঁ, 2 নম্বর যে কলাম সেটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট আসবে কোথা থেকে? আমাদের এই ইন্টারেস্ট লোন রিপেমেন্ট শিডিউলের যেই দেখো ইন্টারেস্ট কলাম, এখানে হচ্ছে 72,000, 60,000, তারপর 47,000, 33,000। আমি এটা জাস্ট বোঝার জন্য, মানে এখানে যা যা আছে ঠিক তাই তোমরা এখানে লিখে দিবে এই যে জায়গায়। বুঝতে পারছো? এই যে অর্থাৎ ইন্টারেস্টটা আমরা এখানে লিখবো। এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের পরিমাণটা 1 লাখ টাকা, তাই না? ওই যে আমরা যে বের করলাম, খেয়াল করো, এই যে 1 লাখ টাকা। হ্যাঁ 1 লাখ টাকা লিখবে এখানে। 1 লাখ টাকা বসবে, একটা সুন্দর মনে কম রয়েছে, যাই হোক তোমরা এখানে 1 লাখ টাকায় লিখবে। এরপর হচ্ছে মেইনটেনেন্স কস্ট। মেইনটেনেন্স কস্ট কিন্তু 25,000 টাকা, 25,000 টাকা লিখবে। এরপর হচ্ছে টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স। টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স হচ্ছে এই ইন্টারেস্ট, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, এরপর হচ্ছে
মেইনটেনেন্স কস্ট, এই তিনটা যোগ করার পর যেটা হবে সেটা 1,97,000 টাকা। এরপর হচ্ছে ট্যাক্স সেভিং, এই 1,97,000 টাকার উপর কত পার্সেন্ট? 35%, কারণ প্রশ্নে বলা ছিল ট্যাক্স রেট হচ্ছে 35%। এই 1,97,000 টাকার উপর 35% সেভিং করলে কত হয়? 68,950। 50। এবার এই 68,950 এই টাকাটা আমরা মাইনাস করব 1,00,000 ইনস্টলমেন্ট থেকে, 1,91,446 থেকে 68,950, যেটা আমরা এখানে বলে দিয়েছি যে 2 নাম্বার কলাম থেকে 7 নাম্বার কলামের বিয়োগফল হবে। বিয়োগফল কত? 1,22,496। 496। এরপর হচ্ছে পিভি ফ্যাক্টর 8%। হ্যাঁ, এটা কিভাবে বের করতে হয় আমি গত ক্লাসে বলছিলাম, তোমরা কি পারছিলা? জি স্যার। কিভাবে একটু বলো তো আশরাফুল। স্যার এটার কাজটা আমরা করছি স্যার 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আর হোল স্কয়ার স্যার n, আর স্যার আর ডিভাইডেড নিচে স্যার আর। আরে না, এটা পিবি ফ্যাক্টর, ওটা তো প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এনইউটি বললা, এটা পিবি ও স্যার, ফ্যাক্টর। ও আচ্ছা স্যার সরি স্যার। স্যার ওইটা হবে স্যার 1 ডিভাইডেড 1 প্লাস আর বাই হোল স্যার n হবে। আবার n কেন? পাওয়ার n হবে স্যার। স্যার হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 পয়েন্ট যত পার্সেন্ট ডিভাইডেড থাকে, 1 প্লাস আর 1 প্লাস ওই পার্সেন্ট। 1 প্লাস। ওকে, আমি সহজ ভাবে বলি, খেয়াল করো। 1 প্লাস। সবাই ক্যালকুলেটর নাও হাতে। জি স্যার করছি। নিছো? সবাই ক্যালকুলেটরে 1 লিখো। লিখছো? জি স্যার। তারপরে সমান সমান চিহ্ন দাও। দিছো? ইকুয়াল সাইন দাও। 1, ওকে, তারপর ডিভাইডেড দাও। 1 ডিভাইডেড বাই, ঠিক আছে, 1.08। 1 কে ভাগ করো 1 ডিভাইডেড বাই 1.08, করছো? জি স্যার। কত হইছে? 0.926 0.925। মানে স্যার 5 এর পর তো 9। হ্যাঁ, এবার তুমি এই যে ইকুয়াল যে বাটনটা রয়েছে সেই বাটনটাতে এবার সেকেন্ড বার প্রেস করো তো। জি স্যার করছি। কি পয়েন্টটার আসছে? মান বের হইছে কত বের হইছে? 0.857। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় বছরেরটা 0.857 দেখছো? জি স্যার। জি স্যার। এবার তৃতীয়বারের মতো আবার প্রেস করো। জি স্যার। কত পাইছো? 0.794। 793.8 তো 4। হ্যাঁ 4। ওকে, এবার চতুর্থবার প্রেস করো। 0.735। ওকে, পঞ্চমবার প্রেস করো। 0.680 বা 681। 5 আছে 0 পর। 681 বের করতে পারছো না? ফ্যাক্টরের সাথে 4 গুণ দিলে ভালো হয়, ঠিক করেছি, তাহলে মান সুন্দর আসে। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করলাম। আর যদি তোমার কাছে ক্যালকুলেটর ব্যবহার করা কষ্ট মনে হয় তাহলে আমাদের বইয়ের লাস্টের দিকে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরের একটা টেবিল রয়েছে, সেই টেবিলে তুমি 8% গিয়ে প্রথম বছরেরটা লিখবে, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, এইভাবে পঞ্চম বছরটা লিখবে। এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে এই 8 নাম্বার কলাম আর 9 নাম্বার কলামের গুণফল, অর্থাৎ 1,22,496 কে 0.925 দিয়ে গুণ করবে। গুণ করলে হবে 1,13,431 টাকা। একইভাবে এই 5টি বছরের তোমরা সবাই করবা, পারবা না? জি স্যার। জি স্যার। স্যার একটা কোশ্চেন, কি? তো এই যে টেবিল গুলো আছে এগুলো কি সব আমরা ওয়ার্কিং করতেছি? কোনটা এগুলা? জি স্যার। হ্যাঁ, এগুলো আমাদের ওয়ার্কিং। লিজ বাইং যে অল্টারনেটিভটা তার প্রেজেন্ট ভ্যালুটা বের করার জন্য আমাদের এগুলো করতে হবে। এগুলো ওয়ার্কিং করতেছি।
হ্যাঁ, এবার খেয়াল করো এই যে 5টি বছরের যেটা আমরা হ্যাঁ 5টি বছরের যে প্রেজেন্ট ভ্যালু গুলো সেগুলো যদি আমরা যোগ করি, যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 5,21,952 টাকা। স্যার আমি শেষ করি, তারপরে প্রশ্ন নেই। জি স্যার। ওকে, এবার এই প্রশ্নে আমাদের সেলভেজ ভ্যালু ছিল, আগের প্রশ্নে সেলভেজ ভ্যালু ছিল না, এখন সেলভেজ ভ্যালু থাকাতে সেলভেজ ভ্যালুটা বাদ দিতে হবে। তাহলে সেলভেজ ভ্যালু আসবে পঞ্চম বছরে, অর্থাৎ 5 বছর শেষ হওয়ার পর সেই সম্পত্তির মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে এই 1 লক্ষ টাকার সেলভেজ ভ্যালু দিয়ে গুণ করতে হবে ফ্যাক্টর। ফ্যাক্টর কত? এই যে দেখো 5 বছরে গিয়ে 0.681। এবার 1 লাখকে 0.681 দিয়ে যদি গুণ করি তাহলে গুণফল হবে 68,100 টাকা। এবার 5 লাখ থেকে যদি 21,952 টাকা বাদ দেই, বাদ দিলে আসবে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু 4,53,852 টাকা। আমাদের ড্রয়িং অপশনের এই প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 4,53,852 টাকা। আমাদের প্রথম যে অল্টারনেটিভ, সেই প্রথম অল্টারনেটিভের কাজ আমরা এখানে শেষ করলাম। বুঝতে পারছি? আমরা দ্বিতীয় অল্টারনেটিভে যাব। দ্বিতীয় অল্টারনেটিভ যাওয়ার আগে কে যেন একটা প্রশ্ন করছিল, একটা বলো, তাড়াতাড়ি বলো। স্যার প্রশ্ন না, মানে হচ্ছে যে আপনার যে পিভি অফ এনসিওটা প্রথমটার মানটা স্যার একটু মানে ভুল না ঠিক আসলে, মানে এখানে তো আমরা ফ্যাক্টর করার পর মান বের করছি হচ্ছে 0.925, তো 925 দিয়ে করলে রেজাল্ট হয় অন্যটা। আপনার এখানে 925 লিখে কিন্তু মান বের করা হচ্ছে 926 এ। এর জন্য আর কি প্রথমে একটু ভাবছিলাম যে কি হয়েছিল, এখন স্যার ঠিক আছে। যে পয়েন্ট কম বেশি হওয়ার ফলে এই অ্যামাউন্টগুলো একটু হেরফের হয়, এটাতে আমাদের তেমন কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? যাক, তুমি এই টাকাগুলো ওই পয়েন্ট যেটা লিখো সেটা দিয়ে একুরেট ভাবে করার চেষ্টা করবে। এবার আমরা দ্বিতীয় অল্টারনেটিভ, সেটা হচ্ছে লিজ অল্টারনেটিভ এবারে যাচ্ছি। লিজ অল্টারনেটিভের আমাদের অ্যানুয়াল লিজ পেমেন্টের পরিমাণ হচ্ছে 2 লাখ টাকা, তাই না? লিজের কথা খেয়াল করো, প্রথম দিকে আমাদের বলা ছিল যে যদি লিজ হয় তাহলে লিজের পরিমাণ হচ্ছে, আমরা কি প্রশ্নে যাব আবার? একটু যাওয়া দরকার না। ইন কেস অফ লিজিং, দ্য লিজ রেন্টাল ইজ টাকা 2 লাখ। ঠিক আছে? জি স্যার। অর্থাৎ লিজ রেন্টাল করলে ফর 5 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট, 5টি সমান কিস্তিতে প্রতি বছর 5,000 টাকা করে লিজ দেওয়া লাগবে। এটা হচ্ছে লিজের কথা। আর লিজের কথার সাথে আরেকটা কথা ছিল যে মেইনটেনেন্স কস্টটা কে বেয়ার করবে? যে লেজার। এখানে খেয়াল করো, এই যে আমি চিত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লেজার আর এটা হচ্ছে লেজি। লেজার মানে হচ্ছে ইজারা দাতা, আর লেজি মানে হচ্ছে ইজারা গ্রহীতা। বুঝতে পারতেছি? তাহলে এই জায়গায় মেইনটেনেন্স কস্টটা কে বেয়ার করবে? যে ইজারা দিচ্ছে সে নাকি যে ইজারা করতেছে সে? স্যার দাতা। দাতা। তাহলে এই যে ব্যক্তি গ্রহণ করতে, এই যে দিচ্ছে সে গ্রহণ করবে। হ্যাঁ হ্যাঁ, এবার খেয়াল করো, এই যেটা হচ্ছে লেজর আর এটা হচ্ছে লেজি। উনি হচ্ছে ইজারা দাতা আর উনি হচ্ছে ইজারা গ্রহীতা। অর্থাৎ এই যে এই ব্যক্তির গাড়ি, সে গাড়ি আনতেছে, তার বিনিময়ে সে তাকে এই টাকা দিচ্ছে। বুঝতে পারছি? লেজর আর লেজি। ওকে, তাহলে লিজি মানে হচ্ছে যে ইজারা গ্রহণ করবে। আর এই প্রশ্নে হচ্ছে আমাদের প্রতি বছর লিজ দিতে হবে 2 লাখ টাকা করে। ঠিক আছে? এবং মেইনটেনেন্স কস্ট হচ্ছে 25,000 টাকা। এই 25,000 টাকা বহন করবে কে? যে ইজারা দিবে সে বহন করবে। বোঝা যাচ্ছে? যদি সে বহন করে তাহলে এই 2 লাখ টাকা থেকে 25,000 টাকা মাইনাস করে যেটা হবে 1,75,000 টাকা। এটা হচ্ছে নিট লিজ পেমেন্টের পরিমাণ। বুঝতে পারলাম? জি স্যার।
হ্যাঁ, যদি বুঝতে না পারি তাহলে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেক সময় দেখবা যে কুরবানির সময় লিজ বা ইজারা নেওয়া হয় হাট, তাই না? তাহলে হাট যে ইজারা নেয়, ইজারা নেওয়ার পরে দেখবা এই হাটের জন্য আহ, বাজারের জন্য দেখবা এই বিভিন্ন ধরনের বাঁশ লাগে, খুঁটি লাগে, হ্যাঁ, দড়ি লাগে, এগুলো দিয়ে বাজারটা রেডি করে, তারপর মাটি ফেলাতে হয়, বস্তা লাগে, বালু ফেলতে হয়, তাই না? তাহলে এই খরচগুলো কে বহন করবে? একটা হচ্ছে যে ইজারা দিবে সে, নাকি যে ইজারা গ্রহণ করবে সে? আমরা নর্মালি দেখে থাকি যে আমাদের যে এলাকায় যে ইজারা গুলো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই খরচগুলো বহন করে যে ইজারা গ্রহণ করে সে, বুঝতে পারতেছি? আবার এমন হতে পারে যে ইজারা দিচ্ছে সেই এগুলো বহন করবে, সেক্ষেত্রে কিন্তু আমি যে তাকে 2 লাখ টাকা লিজ দিচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু আমি তাকে 2 লাখ টাকার মধ্যে এই যে মেইনটেনেন্স কস্ট যেটা যাচ্ছে সেটা কিন্তু বাদ যাচ্ছে। যদি এটা বাদ না যেত তাহলে কিন্তু এটা যোগ হয়ে যেত, কারণ আমার এই লিজের পরিমাণের যে টাকাটা দিচ্ছি সেটা কিন্তু আরো বাড়তো মেইনটেনেন্স কস্ট যুক্ত হওয়ার ফলে। এটা দাতা না দিত তাহলে আমরা এটা যোগ করতাম, যেটা হ্যাঁ, হ্যাঁ, দাতা হ্যাঁ, দিচ্ছে এজন্য আমরা মাইনাস করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরো সহজ ভাবে বুঝাই, মনে করো তুমি একটা বাসা ভাড়া নিছো, বললো যে 2 লাখ টাকা সব খরচ, মানে এটার সাথে গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল, এগুলো কে বহন করবে? বাড়িওয়ালা নাকি মানে ভাড়াটিয়া? এভরিথিং দ্যাট কস্ট। ঠিক আছে, যদি বলে এগুলা বাড়িওয়ালা বহন করবে, তাহলে তোমাকে আর এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে? না। আর যদি এরকম না। হয় বাসা ভাড়া 10,000 টাকা, কিন্তু কারেন্ট বিল, তারপরে হচ্ছে গ্যাস বিল, পানির বিল, এগুলো ভাড়াটিয়া বহন করবে, তাহলে মাস শেষে কিন্তু তোমার ভাড়া 10,000 টাকা হচ্ছে না, তোমার ভাড়া হয়ে যাবে কারেন্ট বিল, তারপর ওগুলো যুক্ত হওয়ার পর, তাই না? জি। হ্যাঁ। আর যদি এরকম হয় 10,000 টাকা ভাড়া টোটাল, আর তোমাকে কোনো কিছু দেওয়া লাগবে না, তাহলে অ্যাকচুয়াল ভাড়া কিন্তু 10,000 টাকা হচ্ছে না, ভাড়া হচ্ছে 8,000 টাকা। আর কারেন্ট বিল, গ্যাস বিল, এগুলো তো বাদ যাচ্ছে। ভাড়া বাড়িওয়ালা কিন্তু সে 10,000 টাকা ভাড়া দিলেও সে কিন্তু 10,000 টাকা পাচ্ছে না, কারণ গ্যাস বিল এগুলো সে আবার নিজে দিচ্ছে। নিজে ওগুলা পরিশোধ করবে। বুঝতে পারতেছি? তো এখানে লিজ নেওয়া হয়েছে 2 লাখ টাকা দিয়ে, প্রতি বছর লিজ দেওয়া হবে। আর লিজের যে রক্ষণাবেক্ষণ খরচ সেটা বহন করবে হচ্ছে যে লিজ দিচ্ছে, লিজের দাতা, ইজারা দাতা। সুতরাং আমাদের নিট লিজের পরিমাণ হচ্ছে 1,75,000 টাকা। এই বিষয়টা মনে হয় বোঝা গেছে, তাই না? জি স্যার। ওকে। স্যার, যদি আর কোন কোন ক্ষেত্রে লিজ নেওয়া মানে নেওয়া হতে পারে? হ্যাঁ, হ্যাঁ, মানে এটা যেমন বুঝাইছে যে একটা গাড়ি কেনার ক্ষেত্রে, তো আর কোন কোন ক্ষেত্রে লিজ এরকম হতে পারে? এটা অ্যাকচুয়ালি শর্তের উপর, এখন কে বহন করবে, তাই না? এখন মনে করো যে মুন্সিগঞ্জে অনেক বাসাওয়ালা ভাড়া পাওয়া যায়, কোন বাসায় দেখবা যে মালিক এগুলো বহন করতেছে, আবার কোন বাসায় ভাড়াটিয়া বহন করতেছে, মানে বিদ্যুৎ বিল, কারেন্ট, যে গ্যাস বিল, এগুলা। এখন কোন বাসা ভাড়াটিয়া বহন করবে আর কোন বাসা বাড়িওয়ালা বহন করবে, এটা কি বলা যাবে? এটা তাদের সাথে সম্পর্কের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নে উল্লেখ থাকবে, যদি বলে এটা ইজারা গ্রহীতা বহন করে তাহলে আমরা এইভাবে করব, আর যদি এটা ইজারা গ্রহীতা বহন না করে তাহলে এটা আরো বাড়বে। এই হলো যে মূল কথা। যদি বহন করে, ইজারা লেজর যদি বহন করে তাহলে এটা মাইনাস হবে, আর যদি লেজর বহন না করে তাহলে এটা যোগ হবে। সহজ কথা। এবারে আমরা আমাদের যে অ্যানুয়াল লিজের পরিমাণটা সেটা বের করি। ক্যালকুলেশন অফ পিবি লিজ অল্টারনেটিভের ক্ষেত্রে একইভাবে আমরা ঘর করব। এটা হচ্ছে ইয়ারের, এটা হচ্ছে লিজ অল্টারনেটিভের অ্যানুয়াল লিজ পেমেন্ট, ট্যাক্স সেভিং, এরপর হচ্ছে নিট লিজ পেমেন্ট, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটি। এটা কিন্তু অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরের, হ্যাঁ অ্যানুইটি না, সরি, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, অ্যানুইটি না, 8%। আর এটা হচ্ছে পি অফ এনসিও, যেটা আমরা এই অর্থাৎ নিট লিজ পেমেন্ট যেটা হবে তার সাথে এটা দিয়ে গুণ করতে হবে, ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমাদের এটা বের হবে। আর যেহেতু পেইড ইন অ্যাডভান্স বলা হয়েছিল, তাই না, প্রতি বছরের শুরুতে প্রদান করা হবে,
তাহলে শুরুতে মানে কিন্তু এখানে একটু বিষয় আছে, সেক্ষেত্রে কিন্তু দেখো এটা কিন্তু 0 দিয়ে আমাদের শুরু হলো। 0 বছর দিয়ে। হ্যাঁ 0 বছর দিয়ে, অর্থাৎ তুমি এই লিজ দেওয়ার সাথে সাথেই ওই বছরের টাকাটা ওই দিনই পরিশোধ করে যেতে হবে প্রথম বছরে। অ্যানুইটি ডিএর সিস্টেমে। হ্যাঁ, আর যদি এরকম হয় যে প্রতি বছর শেষ হওয়ার পর, তাহলে কিন্তু তুমি একটা বছর পুরা ওই টাকাটা ব্যবহার করতে সুযোগ পাচ্ছ। ঠিক আছে, দেখবে আরেকটা জি, উদাহরণ স্যার। দেই এটা বোঝানোর জন্য। পেইড ইন অ্যাডভান্স আর এন্ড অফ দ্য ইয়ার অথবা এন্ড অফ দ্য মান্থ। বাসা যারা ভাড়া নিয়ে থাকবো এমন কেউ আছো এখানে? মানে ভাড়া বাসাতে থাকবো, কেউ আছো? জি স্যার। মানে বাসা ভাড়া নিয়ে থাকো এমন কেউ আছো কিনা আমি বলতেছি। জি স্যার। কে? সীমা? স্যার ওকে, তাহলে তোমরা যে বাসা ভাড়া নিয়ে থাকো, ভাড়াটা কবে দাও? কত তারিখে? স্যার হ্যাঁ। নরমালি তো 1 থেকে 5 তারিখের মধ্যে দেওয়া হয়। যেমন এই নভেম্বর মাসের ভাড়াটা তোমরা কবে 5 দিবে? তারিখে, তাই না? হ্যাঁ, মাস শেষে পরবর্তী মাসের 1 থেকে 5 শুরুতে দিতে হয় না, শেষে দিতে হয়। হ্যাঁ, শেষে। বুঝতে পারি নাই আমি বিষয়টা। অর্থাৎ এরকম যেমন একটা সিস্টেম এরকম হতে পারে যে মাস শেষ হওয়ার পর ভাড়া দিতে হয়। পরবর্তী মাসের 1 থেকে 5 তারিখ। মানে স্যার এই যে নভেম্বর শেষ হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, ওরা শেষ ভাড়া হওয়ার দেয় পর। হচ্ছে ডিসেম্বরের 1 থেকে 5 এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এন্ড অফ দ্য মান্থ, প্রতি মাস Year. শেষ হওয়ার পর। হ্যাঁ, end of এটা the কিন্তু month. বিগিনিং না, আমি বলি। যেমন নভেম্বর মাসের ভাড়াটা তুমি দিচ্ছ ডিসেম্বর মাসে, নভেম্বর মাস শেষ হয়ে যাওয়ার পর তারপর তুমি দিচ্ছ, তাই না? এটাকে বলা হয় এন্ড অফ দ্য মান্থ। ঠিক আছে, আর বিগিনিং অফ দ্য মান্থ কোনটা? যেমন নভেম্বর মাসের ভাড়া তুমি নভেম্বর মাসের শুরুতেই দিয়ে দিবে, এটাকে বলা হয় বিগিনিং অফ দ্য মান্থ। বুঝতেছি? জি স্যার। যেমন ডিসেম্বর মাসের ভাড়া তুমি দিবা ডিসেম্বর মাসের শুরুতে। ডিসেম্বর মাসের ভাড়া তুমি দিবে কবে? ওরা যেভাবে স্বাভাবিকভাবে ডিসেম্বর মাসের ভাড়াটা কিন্তু দিয়ে দিবে জানুয়ারিতে, তাই না? এটাকে বলা হয় এন্ড অফ দ্য মান্থ। এন্ড অফ দ্য মান্থ। হ্যাঁ, আর ডিসেম্বর মাসের ভাড়া যদি ডিসেম্বর মাসের শুরুতেই দিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় বিগিনিং অফ দ্য মান্থ, যেটাকে বলা হয় পেইড ইন অ্যাডভান্স। বুঝতে পারলাম? পেইড ইন অ্যাডভান্স বুঝতে পারছি সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। অগ্রিম দেওয়াকে পেড ইন অ্যাডভান্স বলা হয়। হ্যাঁ হ্যাঁ, শুরুতেই দিয়ে দিলাম। অর্থাৎ আমি ডিসেম্বর মাসে থাকি বা না থাকি, কিন্তু ভাড়াটা দিয়ে দিব শুরুতেই। হ্যাঁ, আগে দিয়ে দিব। হ্যাঁ, এটাকে বলা হয় পেইড ইন অ্যাডভান্স, শুরুতেই। তো এই যে 1,75,000 টাকা আমরা বছরের শুরুতেই দিয়ে দিলাম, এই জন্য এটা হবে 1,75,000 টাকা। তারপর দেখো, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, আমরা কিন্তু চতুর্থ বছরেই টাকা দিয়ে শেষ করে দিব পঞ্চম বছরের শুরুতেই, যেহেতু এটা প্রথম বছরের শুরুতে ছিল। প্রথম বছরের শুরু, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছরের শুরু থেকেই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। সেই বছরের শেষ পর্যন্ত কিন্তু আমাদের যাওয়া লাগবে না। বুঝা গেল? ওকে, এবার খেয়াল করো, 1,75,000 টাকার উপর 35% করলে কত হয়? স্যার 61,250। ওকে, এবার এটা কি করতে হবে? 2 নাম্বার কলাম, অর্থাৎ অ্যানুয়াল লিজ পেমেন্ট 1,75,000 টাকা থেকে 61,250 টাকা মাইনাস করলে হবে
13,750 এই যেটা আমাদের শুরুতে ছিল 1,75,000 টাকা, এই জায়গায় আমাদের কোনো ট্যাক্স সেভিংস নাই, সুতরাং এটা 1,75,000 টাকাই হবে। অর্থাৎ তুমি যদি 2 নম্বর কলাম 1,75,000 টাকা থেকে যদি 0 টাকা মাইনাস করো তাহলে 1,75,000 টাকাই হবে। আর এখানে আমাদের 1,75,000 টাকা থেকে 61,250 টাকা মাইনাস করলে হবে 1,13,750। বুঝতে পারছি? জি স্যার। এবার প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 8% যেটা আমরা আগে বের করলাম, এই যে 0.926, 0.857, 0.9794, 0.735 এগুলো বের করতে পারছি না আগে? জি স্যার। 1 equal to divided by 1.08 প্রথমবার প্রেস করলে 0.926 আসবে, সেকেন্ড বার যদি আবার প্রেস করো তাহলে 0.857 আসবে। এইভাবে যত বছরের দরকার ততবার প্রেস করলে তুমি পাবা। ওকে, তারপর এবারে 1,13,750 কে যদি 0.926 দিয়ে গুণ করা হয় তাহলে গুণফল হবে 1,05,332 টাকা। একইভাবে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছরে এসে আমাদের এই যে ট্যাক্স সেভিং যেটা হবে সেটা আমাদের এই সেলভেজ ভ্যালুতে চলে আসবে। আর এটা হচ্ছে পঞ্চম বছরের 0.681। 61,250 কে যদি 0.681 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে কত? $41,711। হ্যাঁ, এবার এই টোটাল যে টাকাটা হবে 1,75,000, 1,05,332, 97,484, 90,318, 83,606 সবগুলো যোগ করে 41,711 টাকা মাইনাস করলে যে বিয়োগফল হবে সেটা হচ্ছে 5,10,029 টাকা। বুঝতে পারলাম? তাহলে লিজ অল্টারনেটিভের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 5,10,029 টাকা। এবার আমরা দুইটা অল্টারনেটিভ পেলাম, একটা হচ্ছে ব্রোয়িং অল্টারনেটিভের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে বাইং অল্টারনেটিভ। এটা আরেকটা অল্টারনেটিভ মেথড দিয়ে করে দেওয়া হয়েছে, তুমি চাইলে এভাবেও করতে পারো। যাক, যেটা বুঝছো সেটাই আপাতত বুঝো, আবার এটা বুঝে ভেজাল করা দরকার নাই। দেখো, লিজ অল্টারনেটিভের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 5,10,029 টাকা, আর বাইং অল্টারনেটিভের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 4,53,852 টাকা। তাহলে তুমি কোনটা নিবা? স্যার এইটাই। কোনটা? স্যার এটা বাইংটা। কেন সেটা নিব? স্যার ব্রোয়িং এরটা। স্যার বাইং এরটা নিব, বাইং এর আমাদের টাকা কম লাগবে। আরে ব্রোয়িং আর বাইং তো একই কথা, একটা হচ্ছে লিজ আর একটা হচ্ছে ব্রোয়িং। ওটা আমাদের টাকাটা খরচ কম হবে, মানে টাকা লাগবে কম। এই যে ডিসিশন এর ক্ষেত্রে খরচটা বেশি হবে। হ্যাঁ, নিড অ্যাডভান্টেজ অফ ব্রোয়িং এন্ড বাইং। কেন? কারণ বাইং এ লাগতে হচ্ছে তোমার 4,53,852 টাকা, আর লিজে লাগতেছে 5,10,029 টাকা। তার মানে হচ্ছে তুমি যদি লিজে নিয়ে আসো তোমাকে 56,177 টাকা বেশি দেওয়া লাগবে। ঠিক আছে? তাহলে বাইং অল্টারনেটিভ ইজ বেটার ফর তাহমিনা। The borrowing and buying alternative should be selected because PV of cash outflow is less than leasing alternative. Leasing alternative এর তুলনায় buying alternative এর প্রেজেন্ট ভ্যালুর কম, সুতরাং সেটা সিলেক্ট করা তার জন্য সবচেয়ে ভালো। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে, এবং এই যে একটা হোমওয়ার্ক দেখতে পাচ্ছ এটা তোমরা বাসায় করবে। আগের প্রবলেমটার সাথে সব মিল রয়েছে।
রেট অফ ইন্টারেস্ট 12%, এটাও মিল আছে। কারের দাম আগে ছিল 6 লাখ, এখন হইছে 7 লাখ। আগে মেইনটেনেন্স কস্ট ছিল 25,000, এখন হইছে 45,000। এক্সপেক্টেড লাইফ আগে 5 ইয়ার্স, এখনো 5 ইয়ার্স। আর ডেপ্রিসিয়েশন সেটা স্টেটমেন্ট মেথড আগেও ছিল, এখনো স্টেটমেন্ট মেথডে। ইনকাম ট্যাক্স ট্যাক্স রেট হচ্ছে 35%, এটাও আগেও ছিল 35%, এখনো 35%। সেলভেজ ভ্যালু আগে ছিল 1 লাখ, এখনো 1 লাখ। লিজিং এর ক্ষেত্রে আগে ছিল 2 লাখ, এখন হচ্ছে 3 লাখ। 5 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট আর পেইড ইন অ্যাডভান্স, এটা আগের মতোই। আর মেইনটেনেন্স কস্টটা লেজার বহন করে। তাহলে আগের প্রবলেমটা যদি বুঝে থাকো, তাহলে এই যে মিস্টার রহমানের এই প্রবলেমটা সলভ করতে পারবে না? জি স্যার পারবো। জি স্যার পারবো। পারতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসবে। স্যার ক্লাসের রেকর্ডটা কই গেলে পাবো স্যার? ক্লাসের রেকর্ড পাবে। তো ইউটিউবে আপলোড করে আবার গ্রুপেও আপলোড করে। হ্যাঁ, গ্রুপেও দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। এই 10 এর জন্য এত বড় স্যার অ্যানসার করতে হবে? হ্যাঁ, এবং এটা যদিও এখন এতগুলো ওয়ার্কিং আর স্যার অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, অনেক সময় না, আমি তো অনেক ডিটেইলস বলে বলে আলোচনা করলাম। তুমি যখন এটা কয়েকবার করবে তখন তোমার এটা আয়ত্তে চলে আসবে, তখন তুমি খুব সহজেই করতে পারবা। আর এই প্রবলেমগুলো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে খুব বেশি ডিফারেন্স হয় না। যেমন আগের প্রবলেমটা দেখো আর এই প্রবলেমটা দেখো, খুব বেশি কিন্তু শুধুমাত্র কয়েকটা অ্যামাউন্টে অধ্যায় থেকে পরীক্ষা আসে না, মানে কনফার্ম এই অধ্যায় থেকে থাকবে। ঠিক আছে, এই দুইটা প্রবলেম আলোচনা করলাম, দুইটাই কিন্তু বিভিন্ন বছরে এসেছে এবং তোমাদেরও জন্য ইম্পর্টেন্ট। তবে এটাই যে আসবে এরকম না, কিছু চেঞ্জ হয়ে আসতে পারে, এই আর কি। না স্যার সেটা বললাম, এই অধ্যায় থেকে তো আসে, সবসময় আসে। এইটা তো এখানেও আসবে, আবার ফিনান্সেও আসবে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টও আসবে। তো তুমি যদি কষ্ট করে শিখো, দুইটা কমন একেবারে পেয়ে যাচ্ছ দুইটা অধ্যায়ের জন্য, দুইটা কোর্সের জন্য। আর এটা এখন তো তোমার কাছে মনে হচ্ছে যে কঠিন, আসলে কঠিন না। এখানে দেখো তুমি যে কাজগুলো করবে, প্রথম হচ্ছে তুমি নিট প্রেজেন্ট ভ্যালু অফ বাইং অপশনেরটা বের করবে, সেকেন্ড হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু অফ লিজিং এটা বের করবে। তাহলে তুমি প্রেজেন্ট ভ্যালুটা বের করার জন্য কি করতে হবে, তোমার বের করার জন্য ইনস্টলমেন্ট বের করতে হবে, ইনস্টলমেন্ট করবা। তারপর হচ্ছে ইন্টারেস্ট বের করতে হবে, তাহলে লোন ইন্টারেস্টের যে শিডিউলটা সেই শিডিউলটা তৈরি করবে। তারপর ডেপ্রিসিয়েশন বের করবে, ডিসকাউন্ট ফ্যাক্টর করবে, তারপর তুমি ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করবে। কঠিন কিছুই না। তাহলে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তোমার ইনস্টলমেন্টের পরিমাণটা নির্ণয় করতে হবে। আর দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে লিজিং এর ক্ষেত্রে একইভাবে, লিজিং এর ক্ষেত্রেও আমাদের দেখতে হবে যে ইনস্টলমেন্টের ক্ষেত্রে মেইনটেনেন্স কস্টটা কে বহন করবে। যদি লেজার বহন করে তাহলে এটা মাইনাস করে দিবা। যেমন এখানে 3 লাখ টাকা থেকে 45,000 টাকা মাইনাস করে দিবা, হবে কত? 2,65,000 টাকা। এটা 5টা ইকুয়াল ইনস্টলমেন্টে দিছে। আবার বলা আছে পেইড ইন অ্যাডভান্স, সুতরাং ওই যে জিরো দিয়ে কাজ করতে হবে। 2,65,000 টাকার উপর 35% ধরবা, এরপর এটা দিয়ে তুমি ইয়ে থেকে বাদ দিবা, ইনস্টলমেন্ট থেকে সেভিংটা বাদ দিবা, বাদ দেওয়ার পর যেটা আসবে। এইভাবে আমাদের কাজগুলো দেখো, এই যে সেভিংসটা বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে এটা। তারপর এটাকে তুমি প্রতি বছরের যেই প্রেজেন্ট ভ্যালুটা বের হয় সেইটা দিয়ে গুণ করবা, গুণ করলে বের হয়ে যাবে। খুব সহজ, কঠিন কিছুই না, তবে প্র্যাকটিস না করলে সবই কঠিন মনে হবে। আর হোমওয়ার্কটা জমা দেবো কিভাবে স্যার? হোমওয়ার্কটা জমা দাও নেক্সট ক্লাসে দেখে নিব, জমা দেওয়ার কিছু না। তুমি হোমওয়ার্কটা করতে পারতেছো কিনা সেটাই হচ্ছে মেইন কথা। তুমি যদি করতে পারলে হবে। হ্যাঁ, সেটাই। যাই হোক, আমাদের ক্লাস অনেকক্ষণ হলো, শেষ করতে হবে। প্রায় 1 ঘন্টার উপরে ক্লাস শুরু করলাম, 8টা বাজে শুরু করলাম, এখন 9টা 12। স্যার আমাদের একটু ঘন ঘন ক্লাস হলে ভালো হতো। ঘন ঘন ক্লাস, এই যে 10-12 জন নিয়ে ক্লাস করালে কি হবে? আরো তো স্টুডেন্ট আমরা 10-12 জন রিয়েল স্টুডেন্ট, 10-12 জনই থাকবে, এর বেশি আমরা আসবে সব সময় আসি।
ওকে, যাই হোক আমাদের ক্লাসগুলো যদি ভালো থাকে তাহলে উপস্থিতি বাড়ার কথা, যেহেতু কমতেছে তাহলে বুঝতেছি যে ক্লাসের আগ্রহটা কমতেছে। যাই হোক, কারো ভালো লাগুক বা না লাগুক আমাদের দায়িত্ব পালন করতে হবে, এবং যারা ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই থাকবে। তো সবাই স্টে হোম, স্টে সেফ, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ, দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।